বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হবেন মোহাম্মদ সাইফুল আনোয়ার, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। আমাদের সাথে আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি এবং এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত 31 জন নিহত ও অন্তত 165 জন আহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত। হতাহতদের সর্বোচ্চ চিকিৎসা ও সার্বিক সহায়তায় তারা তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে বিদেশ থাকায় তার অনুপস্থিতিতে সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আরেকটি এই সংশ্লিষ্ট তথ্য তা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের 6টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে সরকারি অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত আহতদের তথ্য থাকছে, কেউ নিখোঁজ থাকলে সে তথ্যও থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান। এবং আরেকটি তথ্য ছোট করে তা হচ্ছে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানো গ্যাস নিক্ষেপে আহত 75 জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে তথ্য জানা যায়। আহত শিক্ষার্থীদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সামির নামের একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিকেল 4:10 বাংলাদেশ স্থানীয় সময় মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। ওই এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এছাড়া কাঁদানে গ্যাসেরও শেল ছোড়া হয়। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনা শুরু করতে চাই। আমি একটু সাজেদুল হক রুবেল, আপনার কাছে প্রথমে যে বিষয়টি নিয়ে আসি। শিক্ষার্থী ও সাধারণ জনতার বিক্ষোভ বাধার মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা CR আবরার, এবং সাথে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি রুমে তারা প্রায় 9 ঘন্টা আটকা ছিলেন এবং পরবর্তীতে তারা, আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেখান থেকে বেরোন। এই ঘটনায় উপদেষ্টাদের ওপর শিক্ষার্থীদের যে ক্ষোভ, এই ক্ষোভ আপনি কিভাবে দেখছেন সাজেদুল হক রুবেল? ধন্যবাদ আশফাক ভাই, আপনার মাধ্যমে আমাদের TVS24 এর সকল দর্শকদের এবং আমার সহ আলোচক লিটু ভাই সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আসলে আমরা খুব কষ্টের একটা সময় পার করছি এবং গতকাল দুপুর থেকে আমরা যখন সামাজিক মাধ্যমে বিষয়টা অবগত হলাম এবং বিভিন্ন ভিডিও দেখলাম, সবকিছু মিলিয়ে তখন থেকে শুধু আমরা না, পুরো জাতি হচ্ছে একটা খুব দুঃখজনক সময় আমরা পার করছি। এবং এই সময় যেটা হয়, মানুষের ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে এবং হচ্ছে মানুষের মধ্যে উত্তেজনাও থাকে। বিশেষ করে গতকাল মধ্যরাতেও হচ্ছে সেই আমাদের মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থী ছিল, ছাত্রছাত্রীরা বা ছাত্রদের হোস্টেল, সেই ছাত্র হোস্টেলে উত্তেজনা দেখা গেছে।
হঠাৎ করে রাতের বেলায় সেখানে অ্যাম্বুলেন্স আসার কথা শোনা গেছে। হতে পারে গুজব বা হতে পারে সত্য, কিন্তু কিছু একটা তো হয়েছে। নাহলে রাত 1টা 2টোর সময় সারাদিন এই ছাত্রগুলো ক্লান্ত ছিল। সারাদিন ছাত্রগুলো তাদের সহপাঠী বা তাদের যে ছোট ভাই বোনেরা এই হতাহত হলেন তাদের উদ্ধার কার্যে ছিল। কাজের পর তারা ঘুমাবার পর রাত 2টোর সময় তারা হঠাৎ জেগে উঠলো এবং আবার তারা ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা হচ্ছে মানে হোস্টেল থেকে তারা তালা ভেঙে কলাসিপল গেট খুলে বেরিয়ে আসলো। এমনি এমনি তো না, কিছু তো বটে। তো এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি আর কি, ধরেন কোথাও একটা গার্মেন্টস এর দুর্ঘটনা ঘটলো, সেটা রানা প্লাজা হোক বা সেটা যে কোনো ইয়াতে হোক, কোথাও আগুন লাগলে বা ইয়া হলে আমরা দেখি যে রাষ্ট্র বা সরকার সবসময় প্রকৃত হতাহতের সংখ্যাটা কমাবার চেষ্টা করে, কমাবার চেষ্টা করে। তো রাজনৈতিক সরকারগুলো করে থাকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হচ্ছে তারা অরাজনৈতিক সরকার হওয়া সত্ত্বেও, তারা নির্দলীয় সরকার হওয়া সত্ত্বেও তারা মানুষের আস্থা অর্জন করতে পারে নাই। মানুষ তাদেরকে বিশ্বাস করে না এবং ফলশ্রুতিতে এটা যে মানসিক আস্থাটা কতটুকু মানে তাদের উপর থেকে উঠে গেছে তার প্রমাণ হচ্ছে এরকম একটা দুর্যোগ মুহূর্তেও কিন্তু মানে ছাত্ররা হচ্ছে তাদেরকে গ্রহণ করছে না। এবং আমি বুঝলাম না যে প্রেস সচিব তিনি খুব জনপ্রিয় ব্যক্তিত্ব না, নানা বিষয় নানান কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের মধ্যে নানান রকম অস্থিরতা তিনি তৈরি করে আছেন, মানুষের অনেক ক্ষোভ রয়েছে। তার ওই জায়গায় যাওয়ার কি দরকার? ওখানে গিয়ে উনি কি করবেন? উনি কি রাজনৈতিক নেতা হয়ে গেছেন? উনি তো প্রেস সচিব, উনি উপদেষ্টার প্রেস সচিব, সুনির্দিষ্ট কাজের উনি হচ্ছে কর্মকর্তা বা কর্মচারী বলা যেতে পারে সরকারের। উনি ওখানে রাজনৈতিক নেতাদের মতো হচ্ছে ওখানে সফরে গিয়েছেন, তার সাথে আসিফ নজরুল গেছেন বা শিক্ষামন্ত্রী গেছেন, পরিস্থিতিতে আরো আরো মানে ইয়া হয়েছে আর কি, মানে একটা ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে সেখানে এবং ছাত্ররা উস্কানি পেয়েছে তাদের আগমন উপলক্ষে। তারপর যা হওয়ার তাই হয়েছে, অর্থাৎ পরিস্থিতিটা ইয়া হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকম হচ্ছে বাণী এই ফেসবুকে জায়গাটায় দিচ্ছেন। শাহিদুল হক রুবেল আমি আসবো, আবার এই জায়গাটায় আসবো, আমি আপনার কাছে জি আবার আসবো ঠিক এই জায়গাটাতে। সৈয়দ জি বিটু, আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে যে শিক্ষার্থীদের যে ক্ষোভ উপদেষ্টাদের ওপর, এবং আমরা দেখলাম যে দুইজন উপদেষ্টা এবং প্রেস সচিব তারা আসলে দীর্ঘ 9 ঘন্টার মতো সময় আটকা ছিলেন স্কুলটিতে, এই ব্যাপারে আপনি কি বলবেন? জি, প্রথমেই মাইলস্টোন স্কুলের সব শোক সন্তপ্ত সকল পরিবার এবং সকল ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাকে ধন্যবাদ এবং সহ-আলোচকদের দায়িত্ব শুভেচ্ছা। দেখেন, ছাত্ররা দাবি জানালো যে শিক্ষা উপদেষ্টা আর শিক্ষা সচিবের পদত্যাগ বা অপসারণ করতে হবে। কারণ ইতিপূর্বে তাদের আচরণ তারা অসম্ভবভাবে এরকম অপছন্দ করেছে। এরকম একটি ঘটনার পরেও মানে পরীক্ষা বন্ধের জন্য একটি নির্দেশনার জন্য দাবি জানাতে হয়েছে, তারপরে গভীর রাতে সেটি মানে কার্যকর হয়েছে। এ ধরনের নানা অসন্তোষ থেকে তারা দাবিটি জানালেন। তারপরে মানে অন্য একটি মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিবকে প্রত্যাহার করে নেওয়া হলো বা শিক্ষা সচিবকে অপসারণ করা হলো। মানে ব্যাপারটা কিরকম দেখেন, প্রথম দাবিটাই তো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, তারপরে শিক্ষা সচিব, তো শিক্ষা সচিবকে প্রত্যাহার করে নেওয়া হলো। মানে কেন? এমন তো না, ব্যাপারটা তো এমন ছিল না যে মানে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবকে বলেছেন যে এই ব্যবস্থা নাও, কিন্তু শিক্ষা সচিব শোনেননি। মানে ব্যাপারটা তো সেরকম না, তিনিও নির্লিপ্ত ছিলেন, তিনি যেন জানতেনই না কিছু ঘটেছে। তো শিক্ষা সচিবেরও সেই অবস্থা। তো তারপরে শিক্ষা সচিবকে ইয়ে করে দেওয়া, অপসারণ করে নেওয়া হলো। দেখেন, আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলি যে দেখেন, আমি একটা মানে একসময় আমি একটা বেসরকারি শিক্ষিত কোম্পানিতে চাকরি করতাম, তা সেখানে সে আমার সেই অফিসের যে বস ছিলেন আর কি, তো উনার একটা কৌশল ছিল। সেই কৌশলটা ছিল এরকম যে তিনি কিছু চাকরিজীবীকে বা কিছু তিনি মানে ইয়েদেরকে, আমাদের এমপ্লয়িকে কিছু টার্গেট করতেন, যাদেরকে তিনি অপছন্দ করতেন, যাদেরকে তিনি মানে বিভিন্ন রকম অসন্তুষ্ট ছিলেন যাদের উপরে, তাদের তিনি টার্গেট করে করে বেছে বেছে রেখে দিতেন। এরপর যখন কোনো আমাদের কোনো ক্লায়েন্ট বা যখন কোনো কাস্টমার কোনো একটা বিষয় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতো বা কারো একটা সার্ভিস খারাপ হতো,
তখন তিনি সেই কাস্টমারকে খুশি করবার জন্য, তাকে দেখানোর জন্য কি করতেন, ওই তার অপছন্দের যে ইয়েগুলা ছিল, মানে এমপ্লয়ি গুলো ছিল, তাদের কোনো একজনকে তিনি খুব রেগে টেগে গালাগালি করে তার সম্পর্কে রিপোর্ট পাঠিয়ে দিতেন একেবারে মানে মালিকের কাছে, যে এই ছেলের জন্য এই ঘটনা বা এই মেয়েটার জন্য এই ঘটনা ঘটেছে, একে বের করে দিতে হবে, এই ছেলে কোনো পথ নেই। তখন মালিকও বলতেন, তুমি এই টিমের প্রধান, তুমি যা ভালো মনে করো করো। তখন তিনি তাকে বের করে দিতেন। তারপরে ক্লায়েন্টকে দেখাতেন যে দেখেন, আপনি অসন্তুষ্ট হয়েছেন বলে আমি একেবারে একজন এমপ্লয়িকে মানে ইয়েই করে দিয়েছি, বেরই করে দিয়েছি। এরপর তাকে খুশি করতেন। এরপরে তার কোনো একজন আত্মীয়স্বজনকে সেই জায়গাটাতে আবার নিয়োগ দিতেন। মানে প্রসঙ্গটা একটু ভিন্ন হলেও এটা বোঝার জন্য মানে আমার বলা দরকার আছে যে দেখেন, এই উপদেশটা মানে মানুষ বলে আর কি, যে জনশ্রুতি আছে যে এই সরকারের একজন উপদেষ্টা এবং একটি নতুন রাজনৈতিক দলের কয়েকজন নেতার কয়েকটি তদবির গ্রুপ তারা নিয়ন্ত্রণ করেন, তাদের নিয়ন্ত্রণে আছে কয়েকটি তদবির গ্রুপ। যে তদবির গ্রুপগুলোর কাজ হচ্ছে যে যারা নিয়োগ প্রত্যাশী, অর্থাৎ অর্থের বিনিময়ে কিছু নিয়োগ প্রত্যাশী, কিছু প্রমোশন প্রত্যাশী এবং কিছু মানে বদলি প্রত্যাশী মানুষকে তারা সংগ্রহ করে রাখেন। এরপর ওই যে উপদেষ্টা এবং ওই যে আর যে সকল এই রাজনৈতিক নেতা আছেন সরকারি অনুগ্রহে, তারা সুযোগ মতো তাদের অপছন্দের কিছু মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে অপসারণ করে দেন, বের করে দেন। তারপরে কিছু তাদের সেই তদবির গ্রুপের সুপারিশ অনুযায়ী কিছু লোকজনকে সেইখানে বসান। তারপরে কিছু ওই তদবির গ্রুপের পরামর্শ অনুযায়ী কিছু লোককে প্রমোশন দেন, কিছু লোককে ডিমোশন করান, কিছু লোককে বদলি করেন। এই কাজগুলো তারা করেন অর্থের বিনিময়ে, এবং এই প্রক্রিয়ার অংশ হিসাবেই তারা এই সরকারি চাকরিজীবীদেরকে তাদের মানে ইচ্ছার বলি করেন। ঠিক সেরকম ঘটনা দেখেন, এই জন্যই বললাম প্রসঙ্গটা, যে শিক্ষা সচিবকে এখন মানে তিনিও অন্যায় করেছেন, তাকেও প্রত্যাহারের দাবি ছিল, কিন্তু শিক্ষা মানে ইয়েকে উপদেষ্টাকে কিছু বলা হলো না, তার মাধ্যমে অন্য একটা মন্ত্রণালয়ের নির্দেশে তার শিক্ষা সচিবকে শুধু এই জায়গায় আসবো আমি আপনার কাছে। জি, আপনাদের দাবির পক্ষে কিন্তু এটা হয়নি, এটা স্পষ্ট যে এখানেও অন্যান্য সময়ের বিভিন্ন চাকরিজীবীদেরকে প্রত্যাহার বা অপসারণ করে তাদের কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একই প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে, এটা মানুষ মনে করছে। জি সৈয়দ লিটু, আমি একটু শাহিদুল হক রুবেল, আমি একটু আপনার কাছে আসি। যেই কথাগুলো সৈয়দ লিটু বলছিলেন যে এই যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আমরা যেটি দেখলাম যে সচিবালয়ের সামনে বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করেছে, কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে এবং ৭৫ জন অন্তত আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন, যেটি আমরা জানতে পাচ্ছি। শিক্ষার্থীদের ওপর এই আইন শৃঙ্খলা বাহিনীর এই যে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস, আবারও শাহিদুল হক রুবেল, আপনি কি বলবেন এই ব্যাপারে? অর্থাৎ আমরা আগেই বলেছি যে রাষ্ট্রের শাসকের পরিবর্তন ঘটেছিল, কিন্তু রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন ঘটেনি। রাষ্ট্রের চরিত্রের যে স্বৈরতান্ত্রিকতা, সেই স্বৈরতান্ত্রিকতা বজায় থাকবে। তো সেটা কখনো ছাত্রদের ক্ষেত্রে হয়ে থাকে, কখনো গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে হয়ে থাকে। আসলে ছাত্র হোক আর গার্মেন্টস শ্রমিক হোক, সবাই তো মানুষ। আপনারা নিশ্চয়ই জানেন, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় গার্মেন্টস শ্রমিক আন্দোলন করবার সময় সাভার, গাজীপুর মিলিয়ে সব জায়গায় মিলিয়ে চারজন গার্মেন্টস শ্রমিককে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের হাত এই গোপালগঞ্জের ঘটনার আগেও তাদের হাত কিন্তু রক্তে লাল হয়েছে, শ্রমিকের রক্তে তাদের হাত লাল হয়েছে। বিষয়টা হচ্ছে কি, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা কিন্তু ভুলিনি, বামপন্থীরা ভুলে নাই, বাংলাদেশের যে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক রয়েছে তারাও ভুলে নাই। তো আমি লিটু ভাইয়ের কথা থেকে আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, যখন আমরা দেখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ঝামেলা ঘটে, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি সামাল দিতে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন, তখন থেকে সরকারি কিছু কর্মচারী কর্মকর্তার উপরে খড়গ নেমে আসে। যেমন আমাদের রাষ্ট্রপতি, আমাদের সাবেক রাষ্ট্রপতি যখন সিলেট বিমানবন্দর দিয়ে চলে গেলেন হচ্ছে ব্যাংককে চিকিৎসা করতে, আবার তিনি অবশ্যই ফিরে এসেছেন। এই যে তিনি গেলেন, যাওয়ার সময় তাকে 2 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল সিলেট বিমানবন্দরে, এবং উপরওয়ালাদের কাছে জিজ্ঞেস করেছিল সে সময় ইমিগ্রেশনের কর্মচারী কর্মকর্তারা
যে ওনাকে কি যেতে দেওয়া হবে কিনা। 2 ঘন্টা পর থাই এয়ারলাইন্স বসায় রাখার পর তারপর ক্লিয়ারেন্স পাওয়ার পর কিন্তু তাকে পাঠানো হলো। যখন একটা পত্র পত্রিকা আসলো তখন কি হলো, তখন দেখা গেল ওই ইমিগ্রেশনের যে ছাপোষা কর্মচারীরা আছে, কর্মকর্তা আছে, সেই পুলিশ কর্মকর্তা তাদের চাকরি গেল। এবং এখন যে পরিস্থিতি তৈরি হলো, এই যে এই পরিস্থিতির কারণে ছাত্ররা বিক্ষুব্ধ হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না নিয়ে নানা রকম টালবাহানামূলক বক্তব্য হলো, এবং একই সাথে মাইলস্টোনের ঘটনার প্রতিক্রিয়া রয়েছে। সেটা নিয়ে ছাত্ররা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, ছাত্ররা পদত্যাগ দাবি করেছেন আইন উপদেষ্টার, ঠিক আছে। আর সেখানে হচ্ছে গিয়ে আরেকজন সরকারি কর্মকর্তা তাকে হচ্ছে গিয়ে এখানে ঝুলাই দেওয়া হলো। অর্থাৎ এটা একটা খুব ব্যাপার। আমরা কদিন আগে দেখেছি মবকে নিয়ে একটা ব্যাপার করতে, যে ওই যে সিএসি যে সাবেক হচ্ছে সিএসি নুরুল হুদা, তাকে যখন হচ্ছে গিয়ে মব দিয়ে করা হলো, সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা চুপচাপ দাঁড়িয়েছিলেন, ঠিক আছে। এবং পরে বললেন সরকার মব আর হচ্ছে টলার করা হবে না এবং এর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ওইখানে যে পুলিশ কর্মকর্তারা ছিল যারা কিছু বলে নাই, তাদের চাকরি খেয়ে গেলেন, তাদেরকে সাসপেন্ড করলেন। আবার আমরা চট্টগ্রাম পটিয়ে দেখলাম যখন মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেন, থানার ওসি যখন বললেন যে তোমরা এইভাবে কাউকে ধরে নিয়ে আসলে আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো না, ওর বিরুদ্ধে কোনো মামলা নাই, তখন হচ্ছে কি আবার ভিন্ন বিষয়। তখন আবার দেখা গেল ওই পুলিশ কর্মকর্তাকে, ওই থানার হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আবার ওখান থেকে হচ্ছে সাসপেন্ড করা হলো। অর্থাৎ তারা পরিস্থিতিটাকে মোকাবেলা না করতে পারে, জনগণকে হচ্ছে গিয়ে সান্ত্বনা পুরস্কারের মতো একটা হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তা মানে গলা কেটে বা তাদেরকে হচ্ছে সাসপেন্ড করে দিয়ে তারা নিজেদেরকে হচ্ছে দায় মুক্ত করবার চেষ্টা করেন। জি, আপনি যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো এবং ঘটনা ঘটেছে। জি, আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব। আমি একটু আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ সাইফুল আনোয়ার, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, সাইফুল আনোয়ার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আসতে চাই, কিছু বিষয় আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করতে চাই। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই বিমান দুর্ঘটনাটি হলো, বলা হচ্ছে যে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি এবং পরবর্তীতে যেই কারণে আসলে এই দুর্ঘটনা। এখন একটু খুব বেসিক জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে, অথবা আমরা যদিও বেসামরিক সামরিক বিমানের মধ্যে পার্থক্য রয়েছে অবশ্যই, কিন্তু তারপরেও তো কিছু বেসিক বিষয় রয়েছে। মেইনটেনেন্স জনিত কি ধরনের সমস্যা আসলে হলে বা কতটা জটিল ত্রুটি হলে এই ধরনের দুর্ঘটনা ঘটার আসলে সম্ভাবনা অথবা আশঙ্কা থাকে? আমি যদি বলি, যেমন আমরা যতটুকু সাধারণ জ্ঞানে যতটুকু শুনি অথবা বুঝি যে ইঞ্জিন ফেইলিওর হতে পারে অথবা অন্য কোনো বিষয় এখানে থাকতে পারে কিনা। এয়ারক্রাফট টু এয়ারক্রাফট আলাদা হলেও আমরা যে বিষয়টি অনেকেই জানি যে একাধিক ধাপে ফেইল সেফ সিস্টেম থাকে। এই ফেইল সেফ সিস্টেমও তাহলে কি ফেল করলো অথবা আসলে কখন করে, কি হতে পারে, যদি একটু এই ব্যাপারে আমাদের ধারণা দিতেন সাইফুল আনোয়ার। অ্যাকচুয়ালি যে কোনো এয়ারক্রাফটের ডিপার্চার আগে কিছু শিডিউল চেকলিস্ট আছে, সেগুলো চেক করা হয় এবং শিডিউল মেনটেন্যান্স আছে, সেগুলো রেকর্ড অনুযায়ী করা হয় থাকে এগুলো। এবং বিফোর ডিপার্চার ডেফিনেটলি আপনার চেকলিস্ট, প্রি ডিপার্চার চেক যেটাকে আমরা বলি, সেগুলো করে ফ্লাইট দেওয়া। তো আপনার এইগুলো এবং এটা সার্টিফাই করা হয়, ইঞ্জিনিয়ার সার্টিফিকেশন দেওয়ার পরেই তারা এয়ারক্রাফট নিয়ে যেতে পারেন, ফ্লাই করতে পারেন। উইদাউট সার্টিফিকেশন কোনো এয়ারক্রাফট ফ্লাই করতে পারবে না বা পারে না। তো ওই চেকলিস্ট অনুযায়ী সবকিছু চেক করার পরে ইঞ্জিনিয়ার সার্টিফাই করেন এবং ক্যাপ্টেন বা এখানে পাইলট যিনি থাকেন তার আবার নিজস্ব চেকলিস্ট আছে বিফোর ডিপার্চার, সেগুলো তারা করেন। সবকিছু চেক করে তারপরে এয়ারক্রাফটের ডিপার্চার হয়। এখন এখানে ফাইটারের ক্ষেত্রে যেটা সবই অ্যাকচুয়ালি এগুলো সব বেসিক সেম। এখানে যেটা বলা হচ্ছে যে ইঞ্জিন ত্রুটি, এটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে বেরোয় আসবে যে কি হয়েছে, পাওয়া যাবে এগুলো। আগের থেকে এখানে ক্লিয়ার কাট কিছু বলা যাবে না ইন্সপেকশন কমপ্লিটে। আর মেইনটেনেন্সের ত্রুটির কথা যেগুলো বলছেন সেখানেও কিন্তু আমাদের আপনার ফেইল সেফ সিস্টেম আছে। যেমন যেগুলো মেজর সিস্টেমে যখন আমরা কাজ করি, যেগুলা এয়ারক্রাফটের সেফটি হ্যাম্পার করতে পারে, সেটা অলওয়েজ ডুপ্লিকেট ইন্সপেকশন বা ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন বলি আমরা, সেটা করা হয়। মানে একজন কাজ করার পরে আরেকজন ইঞ্জিনিয়ার সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন করে যে কাজটা ঠিক করা হয়েছে কিনা, এবং এই দুজনই সার্টিফাই করে। তো এখানে মেইনটেনেন্স রিলেটেড যদি বলেন তাহলে কিন্তু এখানে আমাদের
অলরেডি ফেল সেফ এই জিনিসটা আছে যে মানে হওয়ার কথা না। আর সিস্টেম যে কোনো সময় ফেল করতে পারে, এটা কোনো মেশিন। এখন এখানে কি হয়েছে সেটা ইনভেস্টিগেশনের রিপোর্টের পরেই বলা যাবে, আগে না। জি, সাইফুল আনোয়ার, আমি আপনার কাছে আবার আসবো। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। বিরতির পর আমি একটু সাইফুল আনোয়ার আপনার কাছে আবারও আসি, যে বিষয়গুলো একটু জানা প্রয়োজন বলে মনে হচ্ছে। বিমান দুর্ঘটনা হলে এরপর কিভাবে আসলে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাতে হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, এই ব্যাপারগুলো পুলিশ, ফায়ার সার্ভিস সহ যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই আপনাদের যারা এভিয়েশন সেক্টরে কাজ করছেন আপনাদের সাথে মহড়া অনুষ্ঠিত হয়, নিশ্চয়ই এগুলো নিয়ে প্রশিক্ষণ হয়। এই যে প্রশিক্ষণ বা মহড়া, এটি কি শুধুই মানে বিমানবন্দরে দুর্ঘটনা হলে অথবা কোনো ধরনের ক্রাইসিস হলে সেই ক্রাইসিস কিভাবে ম্যানেজমেন্ট করা হবে সেই সংক্রান্তই হয়, নাকি বিমানবন্দরের বাইরে হলেও কিভাবে সেই দুর্ঘটনা আসলে করণীয় কি কি করতে হবে, এই ব্যাপারগুলো নিয়েও একসাথে কাজ করা হয়ে থাকে? যদি একটু বলতেন সাইফুল আনোয়ার। যেটা এভিয়েশনে আপনার ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান, এটা এটা অর্গানাইজেশন টুল, এটা সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অংশ। আমরা সংক্ষেপে ইআরপি বলি, ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান। এটা সব এভিয়েশন এয়ারলাইন যারা আছে তো প্রত্যেকের এটা আছে। এটা হলো অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনার একটা ডকুমেন্টেড সেট অফ ডকুমেন্টেড কুইকলি রেসপন্স করার জন্য আপনার ইমার্জেন্সি ক্রাইসিস এটা সেট আপ থাকে। এটা যে কোনো কোম্পানিতে, এভিয়েশন কোম্পানি স্পেশালি ওটা এবং এটা এবং তাদেরকে এই জিনিসটা ড্রিল করতে হয়, প্র্যাকটিসে আনতে হয়। যেমন ফায়ার ফাইটিং এর ক্ষেত্রে যেমন ফায়ার ফাইটার প্র্যাকটিস করেন, এটাও এটা ড্রিল করতে হয়। তো এটা বেসিক্যালি একটি প্রিপেয়ারনেস এবং ক্লিয়ার কমিউনিকেশন এবং কম্প্রেশন রেসপন্স ইমার্জেন্সি সিচুয়েশনে এইগুলো টার্গেট থাকে। আর যত কুইকলি রিকভার করা যায়, ক্যাজুয়ালিটি যত মিনিমাইজ কম করা যায় এটা। তো এখানে সব এয়ারলাইনেরই এটা ডেফিনেটলি জিনিসটা আছে এবং এটা তারা ফলো করে এবং এটা তারা প্র্যাকটিসে রাখছে। এখন মেইন জিনিস হলো প্রিপেয়ারনেস, আমরা কতটা সিস্টেমেটিকলি প্রিপেয়ার্ড এই জিনিসটার মধ্যে। এটা একদম বাই চেকলিস্ট আছে, বাই বুক যেতে হবে সবাইকে এবং এটা বিভিন্ন টিম তৈরি করা হয় ওই মুহূর্তে। এবং এটা ইমার্জেন্সি রেসপন্স প্ল্যানের যিনি একজন ডাইরেক্টর থাকেন, উনি ইআরপি অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট করার পরেই যার দায়িত্ব সেই বিভিন্ন সেকশন আছে সেই অনুযায়ী তারা একটু কাজ শুরু করে দেন। আর বিমান বন্দরে হলে তো অবশ্যই সেটা সেখানে আছে সিস্টেম। এটা এয়ারপোর্টও ইনভলভ হয়, ফায়ার সার্ভিস ইনভলভ হয়, লোকাল অথরিটি ইনভলভ হয়। আর যদি এয়ারপোর্টের বাইরে দূরে কোথাও লোকালয় হয় সেখানেও আপনার মোবাইল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার তৈরি করা হয়, ওপেন করা হয় এবং বেজ স্টেশনেও যোগাযোগ রাখা হয় প্রতিনিয়ত। এবং এখানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সবগুলো স্ট্যান্ডার্ডাইজ করা আছে আমাদের ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন রুল বলি আমরা, আইকাও অ্যানেক্স 19, সেটা গাইডেন্স মেটেরিয়াল দেওয়া আছে এটা কিভাবে একটা এয়ারলাইন এই জিনিসগুলো বা একটা সিভিল এভিয়েশন অথরিটি অলসো এই জিনিসগুলো কিভাবে রেসপন্স করবে, এগুলো সব ডকুমেন্টেড এবং এগুলোকে প্র্যাকটিসে রাখতে হয়, ড্রিল রাখতে হয়। তো এখানে আপনার মূল সাইফুল আনোয়ার, আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি, যে আপনি যেগুলো বলছেন এই যে প্রশিক্ষণ এবং মহড়া যেগুলো নিয়মিত যে বিষয়গুলো আপনি বলছেন, যে বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছে অথবা যদি বলি যে বেসরকারি যে বিমান পরিচালনা করছে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছে কি এই ধরনের ক্রাইসিস মোমেন্ট ট্যাকেল করার জন্য, হ্যান্ডেল করার জন্য যথেষ্ট সরঞ্জাম রয়েছে, প্রয়োজনীয় যা যা দরকার, নাকি ঘাটতি রয়েছে এই ক্ষেত্রে? আসলে যদি একটু বলতেন আপনার দৃষ্টিতে কি মনে হয়, নাকি আরো প্রয়োজন, প্রস্তুতিটা আসলে সব মিলিয়ে কতটা? ইকুইপমেন্ট রেখে যে করার জন্য, উদ্ধার করার জন্য আমরা এর আগেও যেমন বিমানের একটা হয়েছিল, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের চিটাগাং হয়েছিল BC-1030 এয়ারক্রাফট। তাদের যে ট্রেন লাগে সেটা আমরা ডিফেন্স, আমাদের যে আর্মি তাদের থেকে হেল্প নেওয়া হয়েছিল। তার কিছু আছে। আর আমাদের ফায়ার সার্ভিস যারা আছে তাদের কাছে এইসব উদ্ধার সরঞ্জাম থাকে। সিভিল এভিয়েশন অ্যাকচুয়ালি কমিউনিকেট করে সোর্সিং করে, তার নিজস্ব কতটা আছে এই মুহূর্তে আমার সিভিল এভিয়েশনে আলাদা হয় কতটা আছে আমার ঠিক জানা নেই, যেটা নাকি প্যাকেজ উদ্ধার এগুলোর জন্য।
আমরা অতীতে বিমানের ঘটনার ক্ষেত্রে অতীতে আমরা আর্মির হেল্প নেওয়া হয়েছে ইকুইপমেন্টের ক্ষেত্রে। জি, আমি আপনাকে যে প্রশ্নগুলো করলাম আমি একটি জায়গায় একটু আসতে চাচ্ছি যেটা বোঝার চেষ্টা করার জন্য। আমরা যদি দেখি যে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে যেমন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির বিমান চলাচল সংক্রান্ত বিধিবিধান নির্দেশাবলী রয়েছে, বিশেষ করে আপনি যেমনটা বলছেন যে বিমান চলাচলের নিরাপত্তা, বিমানবন্দরের কার্যক্রম, ফ্লাইট পরিচালনা, আকাশ সীমা নিয়ন্ত্রণ, আরও যে বিষয়গুলো রয়েছে, একইভাবে সামরিক বিমান চলাচলের ক্ষেত্রেও নিশ্চয়ই বিধিনিষেধ নির্দেশাবলী রয়েছে এবং এই বেসামরিক এবং সামরিকের এই জায়গাগুলোতে আসলে মিল কতটা অথবা বেসিক গাইডলাইনে আসলে পার্থক্য কতটা, যেমন ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে যেতে পারবে কি পারবে না, অথবা এই যে মহড়া অথবা প্রশিক্ষণের যে জায়গাটি যেটি নিয়ে আপনি বলছিলেন, সেক্ষেত্রে আপনার জানা মতে অথবা আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন, বিশেষ করে যে নিরাপত্তা এবং ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে এই জায়গাটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অ্যাকচুয়ালি সেফটি সিস্টেম সবই একই, সবাই তো ফলো করে সেটা। আর্মির বা এয়ারফোর্স সেপারেট ভাবে তাদের নিজস্ব প্রসিডিউর আছে, সেটা তারা ফলো করে। কিন্তু বেসিক যখন একই এয়ারপোর্টে অপারেট করবে, সবাই সেই সিভিল এভিয়েশন যে এয়ারপোর্টের অথরিটির আন্ডারে তাদেরকে অপারেট করতে এবং তাদের সেফটি রুল ফলো করতে হয় সবাইকে, সেম, সেগুলো সবার জন্য সেম। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শাহেদুল হক রুবেল আপনার কাছে আসি। যে বিষয় নিয়ে আমরা এর আগে কথা বলছিলাম, একটু প্রসঙ্গটা আনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় জানান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই কথা জানেন। এখন যেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, শাহেদুল হক রুবেল, কোন মন্ত্রণালয় আসলে কে চালাচ্ছেন? আর সাথে একটু যোগ করি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাক্টিভিটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই দুর্ঘটনার পর কতটা যথেষ্ট বা পর্যাপ্ত বা কতটা সন্তোষজনক? শাহেদুল হক রুবেল। প্রথম বিষয় হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়টা কেমন চলছে সেটা তো আমরা অনেক সময় দেখতে পেয়েছি। গত জুলাই আন্দোলনে যারা যুদ্ধাহত ছিলেন তাদের চিকিৎসার অগ্রগতি নিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য উপদেষ্টা কতটা সফল আর, এবং বিরাট বড় হচ্ছে গিয়ে আপনার এই আন্দোলনও তারা করেছে। এই স্বাস্থ্য উপদেষ্টাকে ঘেরাও তারা করেছিল পঙ্গু হাসপাতালে, সাথে একজন বিদেশি রাষ্ট্রদূত ছিল। তখন আমি ভেবেছিলাম যে আমাদের নোবেল লরিয়েট উনি অন্যদের মতো না, উনি এই বিষয়গুলোকে নির্মমভাবে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। পরে দেখলাম না, উনি সবার মতোই বাঙালির সন্তান, তার মধ্যে বাঙালিপনাটা রয়েই গেছে। হতে পারে নোবেল লরিয়েট, তবে বাঙালি নোবেল লরিয়েট আর কি। ফলে ব্লেম গেম খেলতে হবে, অন্যকে দায় দিতে হবে, নিজের লোকদেরকে দায় থেকে মুক্ত রাখতে হবে। ফলে স্বাস্থ্য ইয়ার ক্ষেত্রে একটা জিনিস করেন যে এখানে যে বার্ন ইনজুরি যাদের হয় তাদের কিন্তু খুবই ইনফেকশাস মানে একটা ঘটনা ঘটবে। অর্থাৎ প্রথম দিকে মৃত্যুর সংখ্যা কিন্তু পরবর্তী মৃত্যুর হার অনেক বেড়ে যায়, বিশেষ করে 40% উপরে বা 50% উপরে যাদের বার্ন হয়। সেই ক্ষেত্রে বিষয়টি থাকা দরকার ছিল খুবই ডিসইনফেক্টেন্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে রাখার কথা, থাকেই তারা। কিন্তু আমরা এখানে অবাক হয়ে দেখলাম জামাত ইসলামের আমির, তিনি পলিটিক্যাল স্ট্যান্ড আর কি, সবারই একটা পলিটিক্যাল স্ট্যান্ড বাজি আছে আমাদের দেশের আর কি, তিনি পলিটিক্যাল স্ট্যান্ড বাজি করলেন, হাসপাতালের ভিতরে ঢুকলেন এবং সেই রকম ইনজুরির মধ্যে, বার্ন ইনজুরির ভিতরে হাসপাতালে তিনি ঢুকলেন এবং কোন রকম প্রিকশন ছাড়া, মুখেও মাস্ক নাই, গায়ে কোনো অ্যাপ্রন নাই, তারা দিব্যি সেখানে ফাটাটি করছেন এবং ভিডিওতে তাদের চেহারা দেখাচ্ছেন আর কি। এবং আমরা এই বিষয়ে আমি কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় বা কারো ক্ষেত্রেও আমরা কোনো ধরনের কোনো বিষয় আমরা দেখিনি। আর একটা ব্যাপার আমাদের এখানে কি হচ্ছে, সবাই সব ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। এই মর্মান্তিক একটু দুঃখজনক ঘটনাটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে। আসিফ কেন পিছিয়ে থাকবে, সেই জন্য সে মাঝরাতে রাত 3টার সময়তে সে তার মাধ্যমে আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, যুব এবং ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে ছাত্রদেরকে জানতে হবে যে তাদের পরীক্ষা পিছিয়ে গেছে, ঠিক আছে, তাদের পরীক্ষা পিছিয়ে গেছে, তার মাধ্যমে তাকে জানতে হবে। এবং এখানে হলো গিয়ে আরেকটি বিষয় আছে যে
মাহফুজও তেমনি, তার যেটা মানে এখতিয়ার, তার এখতিয়ারের বাইরে গিয়ে হচ্ছে গিয়ে সে কার চাকরি আছে কার চাকরি নেই এই সমস্ত বিষয়গুলো করছেন। এই সামগ্রিক বিষয় যে যোগফল, সে যোগফল হচ্ছে আমি আলোচনার শুরুতে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে প্রমাণ করে এন্ট্রিন এই গভর্নমেন্টের ব্যর্থতা। এই সমস্ত বিষয়গুলোকে ইঙ্গিত করছে এন্ট্রিয়াম ব্যর্থতা। এবং আমি বলি এখনো হচ্ছে কি, আবারও বলি, এখনো সময় রয়েছে যে বার্ন ইউনিট, এখানে ডাক্তারদের যে তড়িৎ গতিতে ঘটনাস্থলে পৌঁছানো উচিত ছিল। হ্যাঁ, এখানে সেনাবাহিনী পৌঁছালেন, অনেকে পৌঁছালেন, কিন্তু বার্ন ইউনিটকে হচ্ছে কি আরো অ্যাক্টিভেট করা দরকার ছিল, বার্ন ইউনিটের ডাক্তারদেরকে সময়মতো পৌঁছানো উচিত ছিল। তাহলে হয়তো বাচ্চাদের এই ক্ষয়ক্ষতিটা কম হবে। এখানে যতই সময় যাবে, যতই হচ্ছে তারা হচ্ছে গিয়ে ইনফেকশাস তাদের মধ্যে টেন্ডেন্সি বেশি থাকবে এই কেসের ক্ষেত্রে, এবং তাদের মৃত্যু সংখ্যা কিন্তু বাড়তে থাকবে আর কি। তো সেই ক্ষেত্রে দরকার ইয়া করার। কিন্তু এটাকে নিয়ে আমার মনে হয় হচ্ছে গিয়ে আমরা রাজনীতি করি আর কি, ঠিক আছে? তো মানে উনারা তো অরাজনৈতিক মানুষ, হ্যাঁ, রাজনীতির চিকিৎসা করতে আসছেন। বাংলাদেশের রাজনীতিবিদরা পচে গলে গেছেন, তো রাজনীতিবিদদের শেখাতে তারা এসছেন। তো রাজনীতিবিদদের শেখাতে যে অরাজনৈতিক উপদেষ্টারা রয়েছেন, তারা তো আমাদের চেয়ে আরো মহা রাজনীতিবিদ আর কি, জি, ঠিক আছে? শাহাদুল হক। ফলে লাশ নিয়ে বাংলাদেশের খেলা আছে, সে লাশের খেলা যেন আর মানে খেলা না হয় আর কি। জি, শাহিদুল হক রুবেল, আমি নিশ্চয়ই সময় পেলে আপনার কাছে আসবো। সৈয়দ লিটু, একই বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এক মন্ত্রণালয়ের উপদেষ্টা আর এক মন্ত্রণালয়ের তথ্য দিচ্ছেন অথবা জানাচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন কিনা জানি না সেটা আমরা, কিন্তু জানাচ্ছেন, তারা জানাচ্ছেন এবং ফেসবুকের মাধ্যমে, নিজেদের ভেরিফাইড ফেসবুকের পেজের মাধ্যমেই জানাচ্ছেন, এবং যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন শাহিদুল রুবেল, আপনি কি বলবেন সৈয়দ লিটু? জি, আবার ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে শুভেচ্ছা আমাদের নতুন আলোচক বা বিশেষজ্ঞকে। দেখেন, সমস্যাটাই তো এখানে যে সবকিছুতেই একটা তালগোল পাকানো অবস্থা, এবং সেই জায়গা থেকেই মানুষের সন্দেহ অবিশ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ কোনটা সত্যি সেটা বুঝতেই পারছে না। সব সময় এক ধরনের আতঙ্ক, এক ধরনের সন্দেহ তাদের মধ্যে বিরাজ করছে। দেখেন যে এই বিমানটা যে যুদ্ধ বিমান নাকি প্রশিক্ষণ বিমান, সেটা নিয়েও ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন কথা। এই মানে দুর্ঘটনাটা কি মানে যান্ত্রিক ত্রুটি, নাকি আবার এই যে বিমান বাহিনীর প্রধান বলেছেন যে এটা মানে যান্ত্রিক ত্রুটি না প্রযুক্তিগত ত্রুটি, মানে সেখানেও এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব। তারপর দেখেন এই যে এক একজন উপদেষ্টা, এই উপদেষ্টা ওই কথা বলছেন, যার যেটা কনসার্ন না সে সেটা বলছেন। সব জায়গাতে একটা প্রচন্ড ভাবে মানে অদক্ষতা এবং প্রচন্ড ভাবে সমন্বয়হীনতা। দেখেন সৈয়দ ঝামেলাটা লিটু, আইন মানে আইন উপদেষ্টা বলছেন, আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা অথবা সংশ্লিষ্ট যারা, তাদের অ্যাক্টিভিটি আসলে কেমন দেখছেন? জি না, এখানে কোনো মন্ত্রণালয়, এই সরকারের তো কোনো মন্ত্রণালয় নাই। এই সরকারে আছে কতগুলো মানে 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 উপদেষ্টা নাই, কতগুলো পণ্ডিত আছেন। সেই পণ্ডিত গুলা যার যার পাণ্ডিত্য তিনি যখন ফ্লোর পাচ্ছেন তিনি তখন জাহির করছেন। দেখেন ঝামেলাটা কোথায়, একবারে গোড়ার থেকে সমস্যা। দেখেন এই যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি মানে একেবারে, যেহেতু একেবারে আন্দোলনের কারণেই, খুব মানে ইসে কারণেই, খুব সঙ্গত কারণেই আওয়ামী লীগ তো তাকে পছন্দ করছে না। আওয়ামী লীগ তাকে পছন্দ করার কথা না, যেহেতু তাদের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে। তো সেই কারণে দেখেন 30% মানুষ আওয়ামী লীগের যারা সমর্থক, তারা তাকে অপছন্দ করছে। তো 30% চলে গেল তারা এই প্রধান উপদেষ্টা এবং তার সরকারের মানে অপছন্দের ঝুলিতে। তারপরে এখন আবার এই যে নির্বাচন বা বিভিন্ন নতুন সংগঠনকে বা ভিন্ন একটি দলকে মানে এগিয়ে নিয়ে অন্যদের সঙ্গে বিরোধিতা করবার জন্য এই যে বিএনপি সহ আরো কয়েকটি দল, তারাও তাদের বিপক্ষে চলে গিয়ে সরকারি সরকার এবং এই প্রধান উপদেষ্টার বিপক্ষে। তো সেটা মিলিয়েও আরো 40% চলে গেল তার অপছন্দের ঝুলিতে। তো এইভাবে মিলে দেখুন 70% বা তার বেশি মানুষ তাকে এখন নানাভাবে তাকে পছন্দ করছেন না। আর 30% মানুষ হয়তো মাঠে বা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মোটামুটি আলোচনা সমালোচনায় টিকিয়ে রেখেছেন। এখন এই যদি হয় অবস্থা, এখন মানে এই প্রধান উপদেষ্টা বা এই সরকারের যারা উপদেষ্টারা আছেন, তারা যা দুই একটা মোটামুটি ভালো কাজ করছেনও, তার মধ্যে থেকেও যেহেতু ওই যে বলে না যে নাচতে না মানে যার দেখতে তার চরণ বাঁকা। তো এখন সমস্যা হচ্ছে যে এই তার মানে সমস্যাগুলাকে, তার মানে খারাপ দিকগুলাকে, এই মোটামুটি ভালো কাজেরও খারাপ দিকগুলাকে এই মানুষগুলো বেশি সামনে আনছেন। তো সেখান থেকে এক ধরনের সন্দেহ বিশ্বাস তৈরি হচ্ছে। আবার স্বয়ং প্রধান উপদেষ্টাও কিছু খুব খারাপ কাজ করে ফেলেছেন।
যেমন ধরেন ওই যে একেবারে শুরুতেই তিনি মানে আন্দোলনটাকে এই মেটিকুলাস ডিজাইন বা একটা গভীর সূক্ষ্ম মানে পরিকল্পনার অংশ বলে মানে আন্দোলনের সার্বজনীনতাটাকেই একেবারে মানে কি বলে সাড়ে সর্বনাশ করে দিয়েছেন। তারপরে আবার এই যে মানে কতগুলো মানে যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র নেতা যারা তাদেরকে মানে তাদের একজনকে সরকার থেকে নামিয়ে এনে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে তাদেরকে যে একটা দল করে দিয়ে ওই একবার সেই সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে একেবারে মানে প্রধানমন্ত্রী হবার মানে লোভ দেখিয়ে তাকে সভাপতি বানিয়ে একটি দল করে তাদেরকে দিয়ে বা যারা সমস্ত রাজনৈতিক দলের পিছনে লাগিয়ে দিলেন। এবং মানে এখন আবার সেই মানে যে দলের নতুন দলের যে সভাপতি বা মানে প্রধান তাকে আবার এখন আবার এই ঐক্যমত্য কমিশন আবার নতুন করে আজকে আইন করে দিয়েছে যে কি বলে ওই মানে কোন দলের প্রধানমন্ত্রী হতে পারবে না। তো তাকে প্রধানমন্ত্রী বানিয়ে এখন আবার তাকে প্রধানমন্ত্রী না বানানোর প্রক্রিয়াটাও মানে মনে হয় শুরু হয়ে গেছে। তো এই যে মানে সন্দেহ অবিশ্বাসের বিভিন্ন মানে কারণ মানে বিভিন্ন রকমের যে এলোমেলো, যেখানে সারা দেশে এক ধরনের সুশাসন সংস্কার মানে সংস্কারের ফুলকি উড়ে যাওয়ার কথা নতুন সরকারের আমলে, সেখানে সব জায়গায় সন্দেহ অবিশ্বাস সন্দেহ মানে সংশয় এই ধরনের এক ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। যে কারণে হয়েছে কি, সরকার যে দু চারটা মানে ভালো পরিকল্পনা করছে সেখানেও মানুষ আস্থা নিতে পারছে এই না। জায়গাতে সৈয়দ মানে লিটু আপনি যে কথাটি বলছেন আমি একটু যোগ করি এবং আমার হাতে সময় কম, যেটি হচ্ছে এই যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। এটি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয় এবং এর কিছুক্ষণ পরে আবার পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। এখন বিষয় হচ্ছে পোস্ট তো আসলে দিতেই পারে, সাধারণ মানুষ সহযোগিতার জন্য এগিয়ে যায়, কিন্তু পোস্ট দেওয়া আবার সেটি সরিয়ে ফেলা আরো বেশি সমালোচনা হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই পেজ থেকে কি জন্য পোস্ট দেওয়া হলো, সরিয়ে ফেরা হলো। আপনি যে কথাগুলো বলছিলেন যে যদি বলতেন। একদম একদম এই যে লেজে গোবরের অবস্থা, তো এইগুলো কি বলে, মানুষ যখন উত্তেজিত থাকে, মানুষ যখন অস্থির থাকে বা আবেগপ্রবণ থাকে, তখন মানুষ তাদের যারা অভিভাবক থাকেন তাদের কাছ থেকে তো দায়িত্বপূর্ণ আচরণ পছন্দ করেন। মানে এই মেসেজটা থেকে কি হলো দেখেন, মানুষের সেন্টিমেন্ট তো এগুলা। তার মানে মানে ব্যাপারটা তো এরকম দাঁড়ালো যে এবার এরকম একটা দুর্ঘটনা যেখানে মানে এরকম অসম শত শত শিশু এরকম মানে মানে আহত এবং নিহত হয়েছে, মানে এরকম একটা বিপর্যস্ত অবস্থা, সেই সময় রাষ্ট্রের কি মানে 50 কোটি 100 কোটি টাকা খরচ করবার মানে উপায় নাই? তাকে সাহায্য চাইতে হবে, তাকে মানে এগুলো মানুষের বুকে লাগে তো, জি যে এই সময় কি মানে প্রধান উপদেষ্টাকে মানে সাহায্য চেয়ে তারপরে সাহায্য সৈয়দ করতে হবে? লিটু আপনাকে রাষ্ট্র ধন্যবাদ। কি আমার এই কাছে সময় এরকম একটা গুরুত্বপূর্ণ সময় 100 কোটি টাকা খরচ জি করতে পারবে সৈয়দ না? লিটু আমার হাতে সময় একদম শেষ, আমি একদম 30 সেকেন্ড শাহেদুল হক রুবেল যদি একটু বলতেন এই বিষয়ে 30 সেকেন্ড। দুঃখিত, আমি বিষয়টা একটু রিপিট করা যাচ্ছে কি? প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক থেকে যে প্রধান উপদেষ্টা সেই জি ফেসবুকের জি জি আচ্ছা ওনার যে ভেরিফাইড পেজ, সেই ভেরিফাইড পেজ থেকে তিনি হঠাৎ করে সাহায্য চেয়ে বসলেন আর কি। জি তো এটা আসলে দেখার বিষয় হচ্ছে যে এখানে যারা হতাহত হয়েছে এই চিকিৎসার খরচ আসলে রাষ্ট্রের পক্ষেই ব্যয় করা সম্ভব। যে সংখ্যায় এখানে হতাহত দেখানো হয়েছে, 80 জন 87 জনের ট্রিটমেন্ট করবার মতো ফ্যাসিলিটিস বাংলাদেশের এই বার্ন হাসপাতাল যেটা তৈরি করা হয়েছিল বিগত সরকারের আমলে, এই হাসপাতালে এটা চিকিৎসা করা সম্ভব এবং অল দ্য ফ্যাসিলিটিস আছে এখানে। বিশেষ কোনো কিন্তু আপনার হলো টাকা পয়সা লাগবে না, বাঁচানো কঠিন, বাঁচানো যাবে না। তাদেরকে বিদেশে নিলেও এটা বিদেশেও কিন্তু যাদের 50% বা 60% বার্ন হয়ে যায়, বিদেশিরাও কিন্তু বাঁচে না। জি ঠিক আছে, সেটা যে কোনো দেশের নাগরিক হোক, সে আমেরিকাও যদি তাকে চিকিৎসা করতে নিয়ে যান এবং তার যদি বডি 50%-এর উপরে বার্ন হয়ে যায়, আমেরিকান সেই বার্ন পেশেন্টও বাঁচেন না। ফলে এগুলো স্ট্যান্ড বাজি, আমি প্রথম থেকে বলতেছি। ফলে মানুষের কাছে আরেকটা ক্ষোভের কারণ আছে, গেল বছর যে বন্যার সময় টাকা তোলা হলো তার 12 কোটি টাকা যে কোথায় গেল মানুষ তার হিসাব পায় নাই আর কি। টাকা যদি খরচ করতে হয় আগে ওই 12 কোটি টাকা দিয়ে হচ্ছে গিয়ে এখানে হলো গিয়ে 80 জন বাচ্চার অনেক ভালো চিকিৎসা করা সম্ভব হবে। শাহেদুল হক রুবেল ফলে সে হলো তার উপরে আমার মাতব্বরি সময় করে শেষ। হচ্ছে আবার হলো দিয়েছে, তবে খুবই লজ্জাস্কর আবার সেই পোস্টটা তাকে সরায় নিতে জি হয়েছে, এটা খুবই শাহেদুল হক লজ্জাস্কর। রুবেল আমার সময় এখনো আজকে শেষ। সময় আছে, মান সম্মান অনেকটা আছে, সেটা বুঝে তার ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের নিজেদের জি সম্পর্কে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। সৈয়দ লিটু আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মোহাম্মদ সাইফুল আনোয়ার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে নিশ্চয়ই আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক।
আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।